আমাকে গুম করার চেষ্টা করা হয়েছিল, তাড়া করা হয়েছিল। এরপর থেকে হলো গিয়া এটা হলো গিয়া জিয়াতলা এলাকা। পরবর্তীতে হলো গিয়ে ওখান থেকে আমি কোনোভাবে পালাই। আমি একজনকে ধন্যবাদ দিতে চাই, একটা ফ্যামিলিকে। আমি প্রকাশ করতেছি না তাদের নামটা বা তারা কোথায়, বাট ওই এলাকার ভিতরে তারাই মাত্র সেফ দেয়। প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি জাস্ট ওখানে ঢুকি এবং ঢুকে বলি যে বাড়িওয়ালার সাথে দেখা করবো। দারোয়ান ঢুকতে দিচ্ছিলেন, দারোয়ান একটু ভয় পাচ্ছিল। অবশ্যই ওখানে গোলাগুলি চলতেছিল এবং ওইখানে তাড়া করা হচ্ছিল। তো তারা আমাকে আশ্রয় দেয়, শুরুতে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। ওনারা হয়তো না থাকলে আমি প্রায় আটকা পড়ে গিয়েছিলাম ওখানের ভিতরে। এবং আমাদেরকে গুম করে আপনারা দেখতে পেয়েছেন নাহিদ ভাইকে কী করা হয়েছে, আসিফ ভাইকে কী করা হয়েছে, বাকের ভাইকে কী করা হয়েছে, একই পরিণতি আমার দিকেও ছিল। তো এই জিনিসটাকেই আমি সত্যি বলতে চাই। পরবর্তীতে আমাকে আত্মগোপনে যেতে হয়েছে এবং আমি প্রতি এক জায়গাতে এক রাতের বেশি কোথাও থাকতে পারিনি। আমি এমন জায়গাগুলোতে বেছে নিয়েছিলাম যেই জায়গাগুলো হলো গিয়ে আমি এর আগে কারোর সাথে কন্ট্যাক্ট করিনি, আমার হয়তো বা অনলাইনে পরিচিত, এমনিতে অনলাইনে ভালো সম্পর্ক, ওই রকম মানুষগুলোকে আমি কন্ট্যাক্ট করেছি যাদের সাথে আমি কখনো দেখা করিনি, যাদের সাথে আমার এর আগে যোগাযোগ নেই, যাদের বাসাগুলো আমি চিনি না। আমি জাস্ট একটা কন্ট্যাক্ট করছি অন্য একটা নম্বর দিয়ে, তাদের থেকে বাড়ি ঠিকানাটা নিয়েছি, ওই করেছি। এইটাই হলো গিয়ে স্টিল আমরা দেখতে পাচ্ছিলাম যে ট্র্যাকিংয়ের শিকার হওয়া। ওখানে আমাদের দুটো বাড়িতে পরবর্তীতে হলো গিয়ে পুলিশ যায়, একটা বাড়িতে পুলিশ যায়, একটা বাড়িতে ডিবি যায়, ডিবি গিয়ে শ্বাসে আসে। তখন আমি তো প্রতিদিনই বললাম যে আমি প্রতিদিন বাড়ি শিফট করতাম একদম ভোরে ভোরে। এভাবে চলেছিল আর কি। আমি একটা বাটন ফোন কিনেছিলাম নতুন, পকেটে কিছু টাকাই ছিল, ওইটা দিয়ে একটা বাটন ফোন কিনি। এবং পরবর্তীতে কিছু পুরো টাকাটা ছিল না আর কি। আমি এক জায়গায় গিয়েছিলাম, আমার বোন ওখানে হেল্প করে, টাকা দিয়ে একটা ফোন নিয়ে আসে। ওই ফোনটাই চলতেছিল এবং ও একটা নতুন সিম দেয়, ওইটার সাথেও কানেক্ট করি। বাট আমরা জানি না কীভাবে হলো গিয়া তারা ট্রেস করে ফেলতো এবং সেই জায়গা থেকে ই করতো। যখন ইন্টারনেট আসে আমরা জাস্ট কানেক্টিভিটির অভাবে, এটা আমরা আত্মগোপন বলবো না, এটা আমরা একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্তই ছিল আমাদেরকে। যখন আমরা ইন্ডিভিজুয়ালি কানেক্ট করতে পারবো না সবার সাথে, তখন আমরা সেফলি একটা জায়গায় থাকবো। যখন আমরা কানেক্ট করতে পারবো, কারণ এটা তো একটা প্রসেস, আমরা সম্মিলিত সিদ্ধান্ত দিয়ে আমরা একটি আন্দোলন পরিচালনা করছি, এখানে একক সিদ্ধান্তে কিছু হয় না। তো যতক্ষণ না পর্যন্ত আমরা কানেক্ট করতে পারছিলাম, আপনারা দেখছিলেন যে অনলাইন অফলাইন ডিজিটাল ক্র্যাকডাউনের সাথে সাথে হলো গিয়ে অস্ত্র দিয়ে সেনাবাহিনী নামে যে ক্র্যাকডাউনটা করা হচ্ছিল, সেই সময় আমি স্পটে গিয়েছি। এমন না যে আন্দোলন থেকে বিচ্ছিন্ন ছিলাম, বিভিন্ন স্পটে গিয়েছি, নির্দেশনা দিয়েছি, তবে কানেক্ট করা সম্ভব হয়নি। আমরা যখনই সুযোগ পেয়েছি সমন্বয়কদের সাথে কানেক্ট করার, ইন্টারনেট আসার আগেই আমরা কানেক্ট করতে পেরেছিলাম ফাইনালি। তখন হলো গিয়ে আমরা বসি, আমরা এই জায়গাটা হলো গিয়ে আত্মগোপন ব্যাপারটা বলা যায় না যে আমরা ওই ভয়ের জায়গা থেকে না, আমরা একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্তের জায়গা থেকে আমরা এই কাজটা করেছিলাম। যখনই আমরা কানেক্ট করতে পেরেছি তখনই আমরা একত্র হয়েছি এবং পরবর্তী যে আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সকল সিদ্ধান্ত নিতে হয় সেগুলো আমরা সম্মিলিতভাবে নিয়েছি। আপনার পরিবার কোনো ধরনের হুমকি ধমকি নির্যাতনের শিকার হয়েছে কিনা? আমার ফ্যামিলি আসলে একদম লম্বা সময় থেকে, আমি বলবো যে মানে পাকিস্তান আমল থেকে হলো গিয়ে আওয়ামী লীগপন্থী। সো একটা লম্বা সময়ের আমাদের হলো গিয়ে ফ্যামিলি লিগেসি আছে আওয়ামী লীগের রাজনীতি। এই জন্য আমাদের ফ্যামিলিকে শুরুতে এই এলাকায় রেসপেক্ট করাটা হয়, সবসময় এই জিনিসটা চলে আসছে। এখন গভর্নমেন্টে আছে, আওয়ামী লীগ ছিল আর কি। তো ওই সময় রেসপেক্টের জায়গাটা সবসময় ছিল। আমি দেখেছি যে নীতিগত জায়গায় হলো গিয়া তারা খুব স্বচ্ছ ছিল সবসময়। এই জায়গা থেকে হলো গিয়া আমাদের ফ্যামিলিকে রেসপেক্ট করা হতো। বাট স্টিল প্রথমবার আমার দাদা, যেখানে হলো গিয়ে আমাদের এলাকার ভিতরে কোনো পুলিশ ঢুকতে আমার দাদার পারমিশন নিত। আমার বাড়িতে ডিজিএফআই যায়, আমার বাড়িতে ডিবি যায়, আর প্রতিদিনই শ্বাসে আসা হচ্ছিল। এটা আসলে সত্যিকার অর্থে আমরা খুবই অপমানই ফিল করেছিলাম। আমি এভাবেই বলতে চাই যে এরকম কিছু হয় নাই। আমার দাদা একজন কান্না করছে, প্রথমবার আমি দেখছি যে মানুষটা, উনি পুলিশে ছিলেন, এই মানুষটাকে আমি প্রথমবার কান্না করতে দেখছিলাম। আমি শুনছি আর কি, দেখতে পারিনি, আমি কারোর সাথে কথা বলতে পারিনি কোনো সময়। আমি আমার মায়ের সাথে লাস্ট কবে কথা বলেছি, আমি একদিন বাসায় গিয়েছিলাম একটা শুক্রবার, হলো গিয়ে 8 ঘন্টার জন্য। আমি আমার মাকে দেখতে যাই, আমার ছোটো ভাই বলছিল যে আমাকে একবার দেখতে যাচ্ছে। এটা হলো আমি শুধুমাত্র আমার বড় ভাইয়ের সাথে কানেক্ট করতাম, এছাড়া আমি আমার বাবা ছোটো ভাই যদি, আমি একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছিলাম নীতিগত জায়গা থেকে, আমি যদি আমার ফ্যামিলির সাথে কানেক্ট করি, আমি যদি আমার ফ্রেন্ডদের সাথে কানেক্ট করি, আমি একটা মায়া জড়ায় যাব, আমার পিছু টান তৈরি হবে, সেই পিছু টানকে আমি পুরোপুরি এড়াতে চাইছি। সেই পিছু টান এড়ানোর জন্য আমি কারোর সাথে কানেক্ট করিনি। আমার ভাই, ওর সাথে আমি কানেক্ট করতাম, কোথায় লোকেশন কিছু শেয়ার করতাম না, জাস্ট জানাইতাম আমি সেফ আছি, দ্যাটস ইট। এই বাদে আর কোনো কথাই আমাদের হতো না। এবং সেটা হলো গিয়ে 2 দিন পর 3 দিন পর। আমি আমার ফ্যামিলির সাথে কানেক্ট করতে পারছিলাম যখন ক্র্যাকডাউন ছিল, তখন প্রায় 5 দিন পরে। এরকম সিচুয়েশনের ভিতরে দিয়ে আমাদের চলতে হয়েছে। পরবর্তী যখন আমরা একত্র হই এবং আমরা নীতিগত জায়গা থেকে সিদ্ধান্ত নিই, যখন ভাইদের হলো গিয়ে নিয়ে যায়, আমরা বলছিলাম আমরা এই আন্দোলনটাকে রান করব। এটা কঠিন ছিল, সত্যিকার অর্থে খুবই কঠিন ছিল। আমরা জানতাম না আমরা কী করবো। আপনারা জানেন যে আমরা যখন একটা কর্মসূচি ঘোষণা করেছিলাম, আমরা হসপিটালে যাব, কারা কারা মারা গেছে, আহত হয়েছে, তাদের তালিকা দিব এবং আমরা একটা হেলথ ফোর্স গঠন করে তাদের সাহায্য করার সর্বাত্মক চেষ্টা করবো। আমরা প্রথম দিনই হলো গিয়ে উত্তরা বাংলাদেশ মেডিকেলে যাই, এরপরে যখন কুইকমিত্র হসপিটালে যাই, তখনই সেখান থেকে আমাদেরকে ডিবি আর ডিজিএফআই, আমরা জানি না, তাদের পরিচয় করতে পারিনি, তবে ইন্টেলিজেন্সের লোকরা আমাদেরকে তাড়া করে
একটা মানে অনেকটা সিনেমার মতো যে কার চেজিং, শুরুতে একটা বাইক, পরে দুইটা বাইক, পরে হলো গিয়ে একটা গাড়ি, দুইটা গাড়ি, তিনটা গাড়ি জয়েন করে। সেখান থেকে আমি আর একজনকে ধন্যবাদ দেবো, একটা অ্যাম্বুলেন্স আমরা জোগাড় করতে পেরেছিলাম। সেই অ্যাম্বুলেন্সওয়ালাকে, তিনি তার বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এবং হলো গিয়ে তিনি যে সাহসিকতা দিয়েছেন, আমাদের সাপোর্ট দিয়েছেন। এইটা হয়তো বা আমার বাবা হলেও ভয় পেত, উনি যে জায়গাটা করেছিলেন। উনি বলেছিলেন যে আমি অনেক ভীতু প্রকৃতির মানুষ, কিন্তু যখন হলো গিয়ে আমি অ্যাম্বুলেন্সটা চালাচ্ছিলাম, যেদিন উত্তরার ভিতরে একের পর এক ক্লাস পরে, আমার এই অ্যাম্বুলেন্স দিয়ে আমি হলাম গিয়ে 10টা লাশকে নিয়ে গিয়েছি, এবং সেই 10টা লাশের কোনোটাকে তারা এই যে মৃত্যু হিসেবে দেয়নি যে তারা হত্যা করা হয়েছে, তারা এটাকে স্বাভাবিক মৃত্যু, কার অ্যাক্সিডেন্ট এভাবে ট্রেস করেছে। এইটা দেখার পর থেকে আমি আসলে উনি আসলে সহ্য করতে পারেনি, এই জন্যই উনি আমাদেরকে এই সাপোর্টটা দিয়েছেন, ওনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। এর পরবর্তীতে আমাদের আবার সেই আত্মগোপনের জীবন শুরু হয়। পরবর্তীতে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম যে আমাদের নীতিগত সিদ্ধান্ত যে আমাদের একটা জায়গায় যেতে হবে, সেই জায়গায় যেতে হবে, আন্দোলন পরিচালনা করতে হবে। তখন ইন্টারনেটের আমরা একটা ব্রডব্যান্ড ইন্টারনেটটা আসছিল, তো আমরা বলছিলাম যে সারা বাংলাদেশকে নির্দেশনা দেওয়া জরুরি। সারা বাংলাদেশের সাথে আমরা কানেক্ট করলাম, যতগুলো সমন্বয় আছে ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট করলাম, আবার সংগঠিত করলাম। আপনারা দেখতে পেয়েছিলেন যে একটা ছাড়া আন্দোলন হয়ে গেছিল, কেউ একটা কথা বলছিল না। আপনারা মিডিয়ার মাঝে দেখছিলেন যে যে মাসুদ ভাই যে কথাটা বললো, 100 মতো মিডিয়া এসেছিল, কিন্তু একজনও কেউ প্রকাশ করতে পারেনি, একজনও কর্মসূচি ঘোষণা করতে পারেনি। সেই জায়গা থেকে সারা বাংলাদেশকে সংগঠিত করা, সেই জায়গা থেকে আমাদের অফিসগুলোতে এসে বলে দেওয়া হয়েছিল যে যেন আমরা এটা প্রকাশ না করি। এটা আমরা বুঝতে পারছি যে মানে একটা ফ্যাসিস্টিজম, একটা স্বৈরাচার কতটা ভয়ঙ্কর হতে পারে। আপনারা জানতেন কিনা যে আমাদের টেলিভিশন একাধিকবার বন্ধ করে দেওয়া হয়েছে? আমরা ব্যাপারগুলো আমাদের সাথে সাংবাদিকদের যোগাযোগটা ছিল। আমি সাংবাদিকদেরকেই ধন্যবাদ দিতে চাই। আমরা আন্দোলন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে গুটি কয়েক মানুষ। আরও স্পষ্টভাবে বললে আমরা 5 জন মানুষ নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম। আসিফ ভাই, বাকের ভাই, নাহিদ ভাই 3 জন বলেছিল যে একটা কর্মসূচির ঘোষণা দাও, আমি কর্মসূচি ঘোষণা দিই। আমাদের হলো গিয়া মাসুদ ভাই, কাদের ভাই এরা আসলো, এসে তারপর হলো গিয়ে আমরা সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে ডাক দিলাম। এইভাবেই এক ব্যাপারটা আগাইছে আর কি। এই 5 জন 6 জন মানুষ আমরা হলাম গিয়ে একটা জিনিস শুরু করি, এবং সেইটা পরবর্তীতে এই জায়গাটা আসে। সো এটা কঠিন, যাত্রাটা খুব কঠিন ছিল, বাট আলহামদুলিল্লাহ। আওয়ামীপন্থী একটা পরিবারের ছেলে হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে যখন শুরু করলেন, তখনই কি একটু ভাবনায় আসেনি কোনো কিছু? না, দেখুন, আমার ফ্যামিলি সবসময় আমাকে ওই স্বাধীনতাটা দিয়েছে। আমার ফ্যামিলি, বললাম তো যে এখন 90 গজিয়ে ওঠা আওয়ামী লীগ, একটা যে আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে, এবং যে বাংলাদেশে যে আওয়ামী লীগ হলো গিয়া স্বৈরাচারী হাসিনার আওয়ামী লীগ, এটা কিন্তু এক না। সো এই দুই আওয়ামী লীগকে হলো গিয়ে মিলিয়ে ফেললেই হলো গিয়ে আমরা যে সমস্যাটা দেখতে পেয়েছি, যে সেই জিনিসটা হচ্ছে। আমার ফ্যামিলি আমাকে সবসময় স্বাধীনতা দিয়েছে, এবং আমার যেই ভিউটা, সেই ভিউটা প্রেজেন্ট করার সুযোগ দিয়েছে। এই জন্য আমি আমার ফ্যামিলিকে ধন্যবাদ জানাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র আপুর বাসা আক্রমণ করা হয়েছিল। তিনি হলেন কি সনাতন ধর্মাবলম্বী, এবং তিনি কনফার্ম করেন যে তিনি ওদেরকে চিনতে পেরেছেন, যারা আক্রমণ করেছে তারাও সনাতন ধর্মাবলম্বী। তো এইখানের ভিতরে জাস্ট যেটাকে ধর্মীয় উস্কানি, ধর্মীয় দাঙ্গা, লুটপাট, বিরোধিতা লুটপাট করছে, এইভাবে বলার সুযোগ নেই। এটা একটা ম্যাসাকার করার চেষ্টা করা হচ্ছে। যারা কিনা বাংলাদেশ থেকে অবঞ্চিত হয়েছে, তারাই বাংলাদেশকে হলো গিয়ে এই জিনিসটা করতে চাচ্ছে, অস্থিতিশীল করে এইটা দেখাতে চাচ্ছে যে বাংলাদেশের ভিতরে এই আন্দোলনকারীরা হলো গিয়ে এই জিনিসটা সামলাতে পারেনি। তারা স্বৈরাচারী, তারা ফ্যাসিস্ট, এবং এটাই তাদের কাজ। তারা যখনই হেরে যায়, যারা যখনই হলো গিয়ে তাদের অস্তিত্ব নিয়ে সংকটে পড়ে, তারা হলো গিয়া একটা ভিকটিম কার্ড প্লে করে, এই ধর্ম নিয়ে, জাতীয়তা ধর্ম নিয়ে, এইসব ব্যাপার নিয়ে।